আচ্ছা একটু বলবে তো, দেখতে পাচ্ছ কিনা পরিষ্কার? একটু লিখে জানিয়ে দাও। হ্যাঁ না। মনীষা, দাঁড়াও তো। 5G কোনো অসুবিধা হলে চ্যাট বক্সে লিখবে বা আনমিউট করে বলবে। হ্যাঁ, শুরু করছি। দেখো, 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর সঙ্গে নীতি আয়োগ। আচ্ছা, সঙ্গে নীতি আয়োগ কেন? কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরে গিয়ে নীতি আয়োগ এসছিল। এগুলো পড়তে হবে, কবে এসছিল, কেন এসছিল। যাই হোক, শোনো, অর্থনৈতিক পরিকল্পনা বলছে কাজ লক্ষ্যে পৌঁছানোর জন্য বর্তমানের সম্ভাবনা। ছাড়ো, হাঁটাও, এত সকল দরকার নেই, কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ। শোনো, আচ্ছা, মনে করো তুমি ঘুম থেকে উঠলে এইবারে তুমি আজকে সারাদিন কি কি করবে, মানে কি কি রান্না করবে, রান্না। আজ কোথাও পড়তে যাবে কিনা, টিউশন কোথাও যাবে কিনা, সেইগুলো তুমি আগের থেকে বা সকালে উঠে প্ল্যান করো কিনা যে আজকে কি কি হবে। সেই জন্য সরকার 5 বছরের জন্য একটা প্ল্যান করে রাখে। পরিকল্পনা, প্ল্যান। প্ল্যানের বাংলা পরিকল্পনা। প্ল্যান করে রাখে যে আগামী 5 বছর আমি কি কি করব। ঠিক আছে, সেটাই হচ্ছে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আগামী 5 বছর আমি কি কি করব। আচ্ছা, আগামী 5 বছর আমি কি কি করব, এই জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, যাকে বলা হয় চেয়ারম্যান। 5 ইয়ার প্ল্যানের চেয়ারম্যান। ঠিক আছে, এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট প্রথম এসছিল রাশিয়াতে। সব লেখা আছে, আমি পড়াবো আস্তে আস্তে। প্রথম এসছিল রাশিয়াতে, তখন তো রাশিয়া নাম ছিল না, নাম ছিল ইউএসএসআর। জানো রাশিয়ার নাম কখন হয়েছে? 1991। 15টি দেশ ভেঙে 15টি দেশ ভেঙে গেছে এবং সব 15টি দেশ রাশিয়ার থেকে বেরিয়ে গেছে, মানে ইউএসএসআর থেকে 15টি দেশ বেরিয়ে গেছে আর বাকিগুলো রাশিয়ার আন্ডারে থেকে গেছে। 15টি দেশ বেরিয়েছে, তার মধ্যে একটা কি, একটা হচ্ছে ইউক্রেন, যার সঙ্গে, যেটা আগে ইউএসএসআর এর পার্ট ছিল ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট। ইউক্রেন ইউএসএসআর এর পার্ট ছিল, 1991 সালে বেরিয়ে যায় এবং তখন থেকে ঝামেলা লাগে যে রাশিয়া ইউক্রেন দখল করতে চায়, তখন থেকে ঝামেলা আছে। এখন সেটা যুদ্ধে পরিণত হয়েছে। যাই হোক, আরো কি কি, লাটভিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুস, এস্টোনিয়া, এগুলো বেরিয়েছে। ঠিক আছে, ইউক্রেনের সাথে সাথে এগুলো বেরিয়েছে।
15টা দেশ বেরিয়েছে, এর মধ্যে এগুলোও ছিল। যাই হোক, 15টা দেশের নাম মনে রাখার দরকার নেই, জাস্ট 1991 মনে রাখবে। আর ইউএসএসআর এর ফুল ফর্ম কি? ইউনিয়ন সোশ্যাল সোভিয়েত রাশিয়া। কারোর কিছু বক্তব্য? কারো কিছু বক্তব্য নেই। যাই হোক, তাহলে প্রথম কোথায় এসেছিল? রাশিয়াতে, ইউএসএসআর। আচ্ছা, অর্থনৈতিক পরিকল্পনার দরকার কেন, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার দরকার কেন? বাজার ব্যবস্থার সীমাবদ্ধতা, অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার, উন্নয়নের লক্ষ্যে দেশীয় সম্পদের কাম্য ব্যবহার। এই কোশ্চেন গুলো জীবনেও আসবে না, ঠিক আছে? শুনে রাখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার দরকার কেন? কোনো একজনের যদি লক্ষ্য না থাকে, মানে তুমি কি হবে? পুলিশ হবে না ডাকাত হবে? ঠিক আছে, এই যদি লক্ষ্য না থাকে তাহলে তুমি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতেই পারবে না, কারণ তোমার লক্ষ্যই নেই। তোমাদের লক্ষ্য কি? সরকারি চাকরি পাওয়ার, মানে পুলিশ, ডাকাত বাদ দাও, মানে ভালো লোক হওয়ার, ভালো লোক হওয়ার, ভালো লোক হওয়ার, এটাই লক্ষ্য। সরকারের লক্ষ্য কি? দেশ যাতে ভালোভাবে চলে সেটা দেখার। এবার দেশ কি কিভাবে ভালোভাবে চলবে? মার্কেট, মার্কেট যদি ভালোভাবে থাকে, যদি মার্কেটে সবজি জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে মানুষ কি হবে? মানুষ না খেতে পেয়ে মারা যাবে, কারণ টাকা তো সীমাবদ্ধ। জিনিসপত্রের দাম বেড়ে গেলে মানুষ কিনতে পারবে না, যার জন্য মানুষ গরিব থেকে আরো গরিবতর হয়ে যাবে দেশ। ঠিক আছে, এটা হলো মার্কেট। নেক্সট হচ্ছে, মনে করো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলো যে ডিফেন্স ডিফেন্স সেক্টর, ডিফেন্স সেক্টরে 1000 কোটি টাকা আগামী 5 বছরে ব্যয় করবে ভারত। এবার যদি ডিফেন্স সেক্টরের কথা নাই থাকলো, তাহলে ডিফেন্স সেক্টর কি হবে? আর&ডি হবে। আর&ডি মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। যদি ডিফেন্স সেক্টরের কথা নাই থাকতো, 1000 কোটি টাকা নাই দেওয়া হতো, তাহলে তাদের মিসাইল কিভাবে কিনতো তারা? যদি গান কিভাবে কিনতো? নতুন নতুন এরোপ্লেন, এয়ারপ্লেন, এই সকল কিভাবে কিনতো যদি নাই থাকতো? তাই একটা লক্ষ্য, মানে একটা বাজেট ঠিক করা হয় যে এই খাতে এত, ওই খাতে এত, এটা হয়ে গেল বাজেট। আর যেই লক্ষ্যটা তুমি করছো সেটা হচ্ছে পরিকল্পনা, যে এইটাতে এত আমি খরচা করব আগামী 5 বছরে। ভালো করে শোনো, আগামী 5 বছরে আমি ডিফেন্স সেক্টরে 1000 কোটি টাকা খরচা করব, এটা হচ্ছে তোমার পরিকল্পনা। আর তুমি করে দিলে 1000 কোটি টাকা, এটা হচ্ছে তোমার বাজেট। বোঝা গেছে? এটা হচ্ছে তোমার বাজেট। করে দিলে বাজেট, করব পরিকল্পনা, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ধরা হয়। যাই হোক, আসল কথায় আসি। ইতিহাস বলছে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছিল। তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে আসে? 1951 সালে। ঠিক আছে, 1951 সালে। আচ্ছা, ভারতে মানে এইখানটা এই উদ্দেশ্যে 1934 সালে এম বিশ্বেশ্বরাইয়া তার রচিত বই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়াতে, আচ্ছা এটা বলে দিই আমি, শোনো। ইউএসএসআর এ প্রথম আসে, ভারতে প্রথম এর ধারণা দেন 1934 সালে এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরায়, ঠিক আছে? তাই যদি বলা হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনককে, এম বিশ্বেশ্বরায়া, যেটা এখানে লেখা আছে এম বিশ্বেশ্বরায়া। ঠিক আছে, এম বিশ্বেশ্বরায়া একটা স্টেশন আছে জানো, রেল স্টেশন, যেটা সাজানো হচ্ছে এয়ারপোর্টের মতন, যেটা আছে হচ্ছে বেঙ্গালোর, বেঙ্গালোর নয় বেঙ্গালুরু, বেঙ্গালুরু। এম বিশ্বেশ্বরায়া, এম বিশ্বেশ্বরায়া স্টেশন,
যেখান থেকে ট্রেন ছাড়ে, হাওড়াও যায়। যাই হোক, তার মানে কোথায় তিনি তার বইয়ে লিখলেন, কি বই, বুক প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এটা আছে, ঠিক আছে। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া কার লেখা? এম বিশ্বেশ্বর রায়। কে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দেন? এম বিশ্বেশ্বর রায়। এটা ভারতের গল্প হচ্ছে, হ্যাঁ, রাশিয়ার কোনো গল্প আমরা পড়বো না, আমরা ভারতের, মানে ভারত ইউএসএসআর থেকে, ইউএসএসআর ছিল, ইন্ডিয়াতে কে ঢুকালো, প্রথম কনসেপ্ট কে দিল? এম বিশ্বেশ্বরায়া। তাই ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক যদি বলা হয়, এম বিশ্বেশ্বরায়া, এটা মনে রাখবে, হ্যাঁ। নেক্সট, 1938 সালে জাতীয় কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহেরু জাতীয় পরিকল্পনা কমিটি তৈরি করেছিল। আচ্ছা, 1934 সালে হয়ে গেল গল্প, 1938 শেষ এবারে। ন্যাশনাল প্ল্যানিং কমিশন, যেটা এখানে লেখা আছে, জাতীয় পরিকল্পনা কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয় 1938 সালে। কার প্রেসিডেন্টে, কার সভাপতিত্বে? পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে। এই টাইমে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে? সুভাষচন্দ্র বোস। তাই অনেক সময় জওহরলাল নেহরু না থেকে সুভাষচন্দ্র বোস থাকে, খেয়াল রেখো একটু। মানে জাতীয় পরিকল্পনা কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহরু যদি থাকে তো জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস থাকলে সুভাষচন্দ্র বোস। ভালো করে ক্লিয়ার করো না, জাতীয় প্ল্যানিং কমিটির চেয়ারম্যান পণ্ডিত জওহরলাল নেহরু, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বোস। এই টাইমে 1938, জানো 1938, 1939, হরিপুরা ত্রিপুরী, পট্টবী সীতারামাইয়া 203 ভোট, মনে আছে নিশ্চয়ই এগুলো। তাহলে 34 হলো, 38 হলো। এবারে চলে আসে 1944 সাল। বোম্বের 8 জন শিল্পপতি বোম্বে প্ল্যান নামে সংগঠিত পরিকল্পনা উপস্থাপিত করে, যা পরে বিভিন্ন কারণের জন্য কার্যকরী হয়নি। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই জন্য প্রথম প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে বোম্বের 8 জন শিল্পপতি, 8 জন বিজনেসম্যান, যার মধ্যে ছিল JRD টাটা, যার মধ্যে ছিল হরিশচন্দ্র ট্যান্ডন। যাই হোক, এগুলো মনে রাখার দরকার নেই। 8 জন শিল্পপতি মিলে 1944 সালে একটি প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে। তার আগে কোনো প্ল্যান মাফিক কাজ হতো না, মানে একটা প্ল্যান বার করে, আমরা আগামী 5 বছর এই খাতে বিজনেস করব, নিজেরা একটা পার্টনারশিপ ফার্ম খুলে 8 জন মিলে, সে 8 জন মিলে 5 বছরের একটা প্ল্যান বার করে, আমরা এই করব 5 বছর মিলে, আগামী 5 বছরে এই করব, ঠিক আছে। 1944 সালে, 1944 সালে আরেকটা জিনিস হয়, মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীমান নারায়ণ আগরওয়াল 1944 সালে গান্ধীয়ান প্ল্যান নামে একটি প্ল্যান শুরু করেন। 1944 সালে বম্বে প্ল্যান আর 1944 সালে গান্ধীয়ান প্ল্যান, মনে রাখবে, হ্যাঁ, সালগুলো আসে গান্ধীয়ান প্ল্যান, মানে ওই একই, গান্ধীজি আগামী 5 বছর এই কাজ করবেন, এই সত্যাগ্রহ করবেন, এই ব্রিটিশদের বিরুদ্ধে এইখানে মিটিং করবেন, এই মিছিল করবেন, এই আন্দোলন করবেন, এই সকল হলো। 1945 আসো, 1945 এপ্রিল মাসে, এখানটা পড়ো, MN রয় পিউপেলস প্ল্যান তৈরি করেছিলেন। আচ্ছা, MN রয় কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানবেন্দ্রনাথ রয়, MN রয়, তাকে বলা হতো র্যাডিক্যাল হিউম্যানিস্ট, মানে কঠোরতাবাদী, মানে সাম্রাজ্যতাবাদী, এমনি মানে কঠোর মানুষ ছিলেন, এই টাইপের র্যাডিক্যাল হিউম্যানিস্ট। MN রয়, মানবেন্দ্রনাথ রয়। পিউপেলস প্ল্যান, কোশ্চেনটা এমনি ভাবে আসবে, পিউপেলস প্ল্যান কত সালে চালু হয়? 1945।
আর পিউপেলস প্ল্যান চালু করেন কে? এম এন রয়। গান্ধিয়ান প্ল্যান কত সালে? 1944। এটা আসবে না যে গান্ধিয়ান প্ল্যান চালু করেন কে, গান্ধী চালু করেছিলেন, সহজ ব্যাপার। বম্বে প্ল্যান কত সালে চালু হয়? এমনি আসবে, যাই হোক। এরপর কি হয়? 1950 সালে দেশ স্বাধীন হয়ে গেল। 1950 সালে জয়প্রকাশ নারায়ণ মানে জেপি নারায়ণ, ইনি ইম্পর্টেন্ট। এই পার্সোনালিটি নিয়ে একটা চ্যাপ্টার আছে, এগুলো সব ইম্পর্টেন্ট ব্যক্তি। একটি পরিকল্পনা প্রকাশ করেন যাকে বলা হয় সর্বোদয় পরিকল্পনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সর্বোদয়া প্ল্যান, সর্বোদয়া প্ল্যান কে চালু করেন? জয়প্রকাশ নারায়ণ। ভারত সরকার 1950 সালে 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত করেন। এখনো পর্যন্ত 11টি প্ল্যানিং কমিশন। আচ্ছা, এটা এটা বাদ দাও, এটা পরে বলছি। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার জন্য একটা কমিশন গঠন করেন যাকে বলা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন। কে করেছিলেন ন্যাশনাল প্ল্যানিং কমিশন? ন্যাশনাল প্ল্যানিং কমিশন কে করেছিলেন? জওহরলাল নেহরু। 1934 সালে পড়লাম। এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনেরই ন্যাশনালটা হাঁটি দাও, কি থাকলো? প্ল্যানিং কমিশন, যেটা 1950 সালে গঠন করা হলো। মনে রেখো, হ্যাঁ, 1950 সালে 15 মার্চ। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? প্ল্যানিং কমিশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়? বলবে রাশিয়া বা ইউএসএসআর, যা থাকবে অপশনে। প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনককে? এম বিশ্বেশ্বরায়া। তিনি কোন বইতে এর উল্লেখ করেন? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। কত সালে? 1934। 1938 সালে জওহরলাল নেহেরু কি তৈরি করেন? ন্যাশনাল প্ল্যানিং কমিটি বা কমিশন, যার হেড কে ছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা, 1944 সালে কি আছে? বোম্বে প্ল্যান, বোম্বের 8 জন শিল্পপতি নিয়ে। 1945-এ কি আসে? আচ্ছা, 1944-এ গান্ধীয়ান প্ল্যানও আসে। 1945-এ কি আছে? পিপলস প্ল্যান, এম এন রয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর 1950 সালে আসে জেপি নারায়ণের সর্বোদয়া প্ল্যান। সর্বোদয়া প্ল্যানটা কোশ্চেন এসছে, হ্যাঁ। সর্বোদয়া প্ল্যান কোশ্চেন এসছে, পিপলস প্ল্যান কোশ্চেন এসছে, আর বাকিগুলোতে এসছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটিও এসছে। এর কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, জানো তো। 1938-এর প্ল্যানিং কমিটিটা এমনি কোশ্চেন এসছে যে প্ল্যানিং কমিশন গঠন করার জন্য প্রথম কোন কমিটি তৈরি হয়? তো ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম 1938-এ। আর প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়? 1950 সাল। এটা তো এসছে 1950 সাল, ঠিক আছে। আর এখনো অবধি, এখনো অবধি মানে এটা বলে দিই, 2017, 2017-তে চলছিল 12th 5 ইয়ার প্ল্যান। 12 5 ইয়ার প্ল্যান মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান মানে 5 বছর, সেকেন্ড মানে আরো 5 বছর, থার্ড মানে আরো 5 বছর, এইভাবে 5 বছর 5 বছর এক্সটেন্ড করতে করতে 12 বার। মানে কি, এক যদি 5 বছর হয় তাহলে 10 50 বছর, আর 12 আরো 10 বছর, মানে 60 বছর। মানে 1950-এ তৈরি হয় প্লাস 60 বছর, মানে 10 হওয়া উচিত, কিন্তু 2017। এটা মাঝখানে ছিল প্ল্যান্ড হলিডে ছিল কিছু, এটা বুঝিয়ে দেবো পড়তে পড়তে। যাই হোক, 2017 সালে চলছিল 12 5 ইয়ার প্ল্যান। তাহলে বুঝে যাবে কেন এক্সট্রা হলো, সব বুঝে যাবে। 12 5 ইয়ার প্ল্যান, দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো সেই বছরই প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দেওয়া হয় এবং চালু করা হয় নীতি আয়োগ। নীতি আয়োগ, যার ফুল ফর্ম আছে, হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আসবে, পরে আসবে। তাহলে 11টা হয়েছিল, ভালো করে এখানটা শুনে না, 11টা হয়েছিল ফুল, একদম শেষ, প্রথম থেকে শেষ অবধি।
আর 12তম হচ্ছে ইনকমপ্লিট। তাহলে যদি কোশ্চেন আসে কোনটি অসমাপ্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা নিচের মধ্যে কোনটি অসমাপ্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে দ্বাদশতম, 12th। আরো একটি ছিল পড়বে, জাস্ট এইটুকু মাথায় ঢুকিয়ে রাখো। আচ্ছা, এত দূর অবধি কোনো কোশ্চেন? আমি 1 মিনিট দিচ্ছি, হ্যাঁ। এত দূর অবধি কোনো কোশ্চেন টাইপ করতে পারো। রাধা, রেজ হ্যান্ড কেন করেছো? কিছু বলবে? ঠিক আছে, ঠিক আছে। কার কোনো কোশ্চেন নেই? কেউ ঘুমিয়ে গেছে কিনা কে জানে, বা চালু করে দিয়ে পালিয়ে গেছে কিনা জানি না। ছাড়ো, কোশ্চেন থাকলে লিখে দেবে, হ্যাঁ। আসো, তাহলে 1934 থেকে 50 হয়ে গেল। এবারে আসো, ভারতে পরিকল্পনা কমিশন 1950 সালের 15ই মার্চ ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়, মানে প্ল্যানিং কমিশন। এটা বললাম এখানে। এটি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের তত্ত্বাবধানে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনডিসির পুরো নাম কি? অনেকবার পরীক্ষা এসছে। এনডিসির পুরো নাম কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, নট কমিশন, নট কমিটি। ভুল হয় এখানে। কাউন্সিল, কমিটি নয়, কমিশনও নয়, কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। বারবার মাথায় ঢুকি নাও, কমিশন নয়, কমিটি নয়, কাউন্সিল। তাহলে প্ল্যানিং কমিশন তৈরি করা হলো, যার আন্ডারে 5 ইয়ার প্ল্যান তৈরি করা হবে। প্ল্যানিং কমিশন কার আন্ডারে কাজ করবে? এনডিসি। এই এনডিসির মেম্বার কারা কারা হবে? চেয়ারম্যান হবে পিএম। দাঁড়াও, এনডিসি মেম্বার কারা কারা হবে? চেয়ারম্যান হবে পিএম, মানে প্রধানমন্ত্রী। মেম্বার কারা কারা হবে? সিএম প্লাস সিএম। এখানে আমি একটা ভুল করলাম। সিএম, কতগুলো সিএম আছে আমাদের দেশে? সিএম কতগুলো আছে? 28টা স্টেটের 28টা। আচ্ছা, আমি বলছি যখন প্ল্যানিং কমিশন ছিল, হ্যাঁ, এই মুহূর্তে নয়। আচ্ছা, প্ল্যানিং কমিশন যখন ছিল তখন কটা স্টেট ছিল? 29টা স্টেট ছিল। তাই 29টা স্টেটের 29টার সিএম প্লাস দিল্লি আর পুডুচেরি। বোঝা গেছে? মানে এখন যেমন সিএম কতগুলো? 28টা। আর দিল্লি, পুডুচেরি আর জম্মু কাশ্মীর, মানে 4টে, মানে 28+4 হতো। কিন্তু যখন ছিল তখন 29টা রাজ্য ছিল, প্লাস দুটো কেন্দ্রশাসিত অঞ্চলেও সিএম থাকে, মুখ্যমন্ত্রী। সেটা প্লাস কারা? লেফটেন্যান্ট গভর্নর, মানে ইউটিতে থাকবে লেফটেন্যান্ট গভর্নর। আর কারা? ফিনান্স মিনিস্টার, এফএম, ফিনান্স মিনিস্টার কেন্দ্রের। মানে এখন কি আছে? ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন, ফিনান্স মিনিস্টার। প্লাস
চারজন আরো, যেটা ভ্যারিয়াস ফিল্ড থেকে নমিনেট হয়ে আসবে। মানে কেউ মনে করো ভালো অ্যাকাউন্টস জানে, কেউ মনে করো ভালো হিস্ট্রি জানে, এটা ঠিক করবে কেন্দ্র সরকার। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন এখানে আসবে এনডিসির পুরো নাম, কত সালে তৈরি হয় বলে দিচ্ছি, চেয়ারম্যান কে হন, প্রধানমন্ত্রী, এইটুকুই কোশ্চেন আসবে, এইগুলো কোশ্চেন আসবে না, জাস্ট শোনার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? চেয়ারম্যানটা মনে রেখো, হ্যাঁ, খুব আসে। আসো, এনডিসির তত্ত্বাবধানে কাজ করে। 1952 সালের 6 আগস্ট এনডিসি গঠিত হয়। ভালো করে মনে রাখবে, হ্যাঁ, 1952 সালের 6 আগস্ট, ডেটটাও মনে রাখবে, এনডিসি গঠিত হয়। 2015 সালের 1 জানুয়ারি পরিকল্পনা কমিশন প্রতিস্থাপিত করে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া গঠন করা হয়, মানে নীতি আয়োগ। নীতি আয়োগ তখন কততম ফিনান্স 5 এর প্ল্যান চলছিল? 12th, বললাম একটু আগে। কত সালে নীতি আয়োগ গঠিত হয়? 2015। কত? 1 জানুয়ারি। আচ্ছা, মনে হয় আমি একটু ভুল বললাম না, 2017 বললাম আগে। 2017-তে হচ্ছে জিএসটি, আর 2015-তে হচ্ছে নীতি আয়োগ। এ দুটো গোলাই, আমারও গুলিয়েছে, একটু মনে রেখো। 2017-তে হচ্ছে জিএসটি, 1 জুলাই জিএসটি ডে, আর নীতি আয়োগ হচ্ছে 2015 1 জানুয়ারি, একটু মনে রেখো। আসো, কাজ কি? দরকার নাই, ফালতু গেঁজিয়ে লাভ নাই, যা আসে তাই পড়বে। জাতীয় উন্নয়ন পরিষদ মানে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। জাতীয় উন্নয়ন পরিষদ মানে হচ্ছে এনডিসি। শুরুর দিকে কেন্দ্রীয় সরকার একটি পরিষদ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। এটা লেখা আছে, মানে কে কে মেম্বার হবে, দেখো, প্রধানমন্ত্রী, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীগণ, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্য। এইটা কিন্তু মনে রেখো, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী হচ্ছে চেয়ারম্যান। উদ্দেশ্য কি এনডিসির? পরিকল্পনার সমর্থনে জাতীয় সম্পদকে শক্তিশালী করে, বাধ্য বাধ্য হাঁটাও হাঁটাও, এটা হাঁটাও, জাস্ট এটা পড়বে, এটা পড়বে, আর এখানটা পড়বে, হ্যাঁ, এটা বাদ দেবে, এগুলো পড়বে। দেখো এখানে লেখা আছে, পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, জওহরলাল নেহেরু ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, পূর্ণাঙ্গ সদস্য এবং একজন সদস্য সচিব। খেয়াল দরকার নেই, জাস্ট চেয়ারম্যান মনে রাখবে। ঠিক আছে, হয়েছে। নেক্সট পেজে চলো। দাঁড়াও, একটু দাঁড়াও তো। নেক্সট পেজ। এনডিসির কাজ কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি? জাতীয় পরিকল্পনার কাজ পর্যালোচনা করা, জাতীয় উন্নয়নকে প্রভাবিত করে সামাজিক উন্নয়ন, যাই হোক ছাড়ো, জাস্ট প্ল্যানিং কমিশনের ওপরে এনডিসি, মানে প্ল্যানিং কমিশন ঠিকঠাক কাজ করছে কিনা এনডিসির দেখা কাজ, বাস, হাঁটাও। এবার নীতি আয়োগ নিয়ে কিছু পড়ো। কবে তৈরি হয়? 1 জানুয়ারি 2015, বললাম। কি সরিয়ে আসে? প্ল্যানিং কমিশন সরিয়ে। উদ্দেশ্য কি? জাতীয় লক্ষ্যের আলোকে রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণের জন্য ভাগাভাগি, যাই হোক, কেন আসে আমি বলে দিচ্ছি।
আচ্ছা, গঠন, চেয়ারম্যান হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। এটা ভালো করে পড়ো, হ্যাঁ, এটা এখন আছে নীতি আয়োগ। চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের প্রধানমন্ত্রী। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্র রাজ্য লেফটেন্যান্ট গভর্নর, যেমন ওইখানে ছিল তেমন। একাধিক রাজ্য বা একটি অঞ্চলকে প্রভাবিত করে লেফটেন্যান্ট গভর্নর হয়। আর কে হয়? প্রধানমন্ত্রীর মনোনীত বিশেষ আমন্ত্রিত, যেটা বললাম, চারজন ভ্যারিয়াস ফিল্ড থেকে আসে, ওই সেম আছে। ভাইস চেয়ারম্যান আছে, সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার। আংশিক সময়ের জন্য দুজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। পদাধিকার বলে সদস্য চারজন, মানে চারজন, এই চারজন নয়, চারজন হচ্ছে যেটা ক্যাবিনেট মিনিস্টার থেকে আসবে, সেই চারজন। চারজন আসবে ক্যাবিনেট মিনিস্টার থেকে। প্ল্যানিং কমিশনে কি ফিক্সড ছিল না ক্যাবিনেট মিনিস্টার থেকে কে কে আসবে, কিন্তু নীতি আয়োগে বলা আছে চারজনের বেশি নেওয়া যাবে না। প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইও, আর সচিবালয় যদি প্রয়োজনীয় বলে মনে করা হয়। ছাড়ো, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ। আচ্ছা, প্ল্যানিং কমিশন কি হতো? 5 বছরের জন্যই তৈরি করা হতো। নীতি আয়োগ কি হলো? 5 বছরও প্ল্যান করা যায়, 10 বছরও প্ল্যান করা যায়, 15 বছরও প্ল্যান করা যায়। বোঝা গেছে কেন নীতি আয়োগ আনা হলো? লং টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যানের জন্য নীতি আয়োগ আনা হলো। মানে আমি আগামী 15 বছরের জন্য একটি পরিকল্পনা গঠন করতে চাই। আগামী 15 বছর পর আমাদের দেশ কার্বন এমিটিং দেশ হবে। আগামী 15 বছর পর আমাদের দেশ 50% সোলার এনার্জিতে চলবে। প্রধানমন্ত্রী ভাষণগুলো দিচ্ছে না, কোথার থেকে দিচ্ছে? এইখান থেকে। নীতি আয়োগ গঠন, নীতি আয়োগ দিচ্ছে, এই নাও, আর প্রধানমন্ত্রী ঝাড়ছে, এই নাও। বোঝা গেছে কোথার থেকে আসছে? এই নীতি আয়োগে মিটিং হচ্ছে। নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। কোথার থেকে ঝাড়ছে বোঝা যাচ্ছে এবারে? জাস্ট চেয়ারম্যান মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। জাস্ট কিসের জন্য নীতি আয়োগ করা হলো? প্ল্যানটাকে আরো দীর্ঘায়িত করার জন্য, একে বলা হয় লং টার্ম প্ল্যান। আর 5 ইয়ার কে বলা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান আর লং টার্ম প্ল্যান। বোঝা গেছে? ভারতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: ইন্ডিকেটিভ প্ল্যান আর কম্প্রিহেন্সিভ প্ল্যান। কি জিনিস ইন্ডিকেটিভ প্ল্যান? পড়ো পড়ো, 1 মিনিট পড়ো। শোনো, এটা বোঝাতে গেলে আমাকে একটা জিনিস বোঝাতে হবে। শোনো, এটা হচ্ছে ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, শোনো, মানে আমি যেটা বলতে যাচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি কেন পড়ালাম ফার্স্টে ইকোনমিক্স এর? কারণ তোমাদের এমটিএস আসছে, মানে এসএসসি আসছে। এমটি যাই হোক বলো, এসএসসি থেকে, এসএসসির এক্সামে কিন্তু এই প্ল্যান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, সেই জন্য পড়াচ্ছি। ফেব্রুয়ারি মাসে আছে জানো পরীক্ষা। শোনো একটা জিনিস, তিনটে ইকোনমি হয়: ক্যাপিটালিস্ট, সোশিয়ালিস্ট আর মিক্সড। তিনটে ইকোনমি হয়। ক্যাপিটালিস্ট কি? যেখানে সরকার সব ঠিক করে,
সরকার সব ঠিক করে, মানে বাজারে কি জিনিসপত্রে কি দাম হবে, কি সেন্সেক্স ওঠানামা করছে, কে কত কি কিছু করবে, সব ক্যাপিটালিস্ট ইকোনমি। মানে সোশ্যালিস্ট ইকোনমি কি, যেখানে সব প্রাইভেট, মানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, মানে সব প্রাইভেটের হাতে চলে গেছে। মানে মনে করো আমাদের দেশে রেল যদি প্রাইভেট হয়ে যায় তাহলে সোশ্যালিস্ট, আর রেল যদি সরকারের হাতে আছে তো এখন, তাহলে ওইটা হচ্ছে ক্যাপিটালিস্ট। সরকার ঠিক করে ভাড়া বাড়ছে না কমছে, কোথায় তোমরা টিকিট কাটতে পারবে। একটা শুনেছো নিশ্চয়ই যে আমরা কোথায় টিকিট কাটি অনলাইন, আনরিজার্ভড, ইউটিএস এ। মানে ওই আসানসোল থেকে দুর্গাপুর গেলে কোথায় টিকিট কাটবে, ইউটিএস অ্যাপে অনলাইন। এই ইউটিএস টা মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কি চালু হচ্ছে, রেল ওয়ান। তো কে চালু করছে, সরকার চালু করছে, কিন্তু রেল ওয়ান হচ্ছে আবার প্রাইভেট সংস্থা। এইখানে চলে আসছে, এটা আমি তোমাদেরকে পড়েছি। আচ্ছা, এ কিন্তু আবার গভর্নমেন্টের কাজ করছে, তাহলে একে কি বলা হবে, স্টেট বলা হবে কিনা? যে ক্লাস করবে না বুঝবে না। রেল ওয়ান হচ্ছে প্রাইভেট সংস্থা, কিন্তু সরকারি কাজ করছে কিনা, এবার সরকারি কাজ যে করবে তাকে তো স্টেট হিসেবে ধরা হবে, তাই তো পড়েছিলাম। তাহলে রেলটা আছে সরকারের হাতে, তাহলে ক্যাপিটালিস্ট। যদি প্রাইভেট হয়ে যেত তাহলে সোশ্যালিস্ট। আর যেখানে প্রাইভেট আর পাবলিক, মানে গভর্নমেন্ট একসাথে চলে, তাকে বলা হচ্ছে মিক্সড। যেমন রেলও আছে, যেমন রেলও আছে, সেলও আছে, তেমন বিভিন্ন হসপিটালও আছে। মানে হসপিটাল এক্সাম্পল ধরো, হসপিটাল প্রাইভেটও হয় সরকারি হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রাইভেটও হয় সরকারি হয়, তাহলে দুটোই আছে কিনা ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়া হচ্ছে মিক্সড ইকোনমি। সেম চলে এসো কনসেপ্ট ইন্ডিকেটিভ প্ল্যান, যেখানে সরকার সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, মেন মেন জিনিসগুলো সরকার নিজের হাতে রাখবে, যেমন অ্যালকোহল, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এইগুলো সরকার নিজেদের হাতে রাখে। অ্যালকোহল মানে অ্যালকোহল দাম কত হবে সরকার ঠিক করে, যদি পাবলিক ঠিক করতো কি হতো, 10 টাকা। যাই হোক, বুঝবে হয়তো নিজেরা। ডিফেন্স, কি কি ক্ষেত্রে কি কি খরচা হবে নিজের হাতে রাখবে। ম্যানুফ্যাকচারিং মানে চাষিরা যেটা প্রোডাকশন করছে, যদি নিজেরা রাখতো তাহলে একটা জিনিসের দাম নিজেরাই 1000 টাকা বিক্রি করতো, তখন আমাদের কাছে আসতো সেটা 5000 টাকা দাম, সেই জন্য সরকার ঠিক করে দাম। এটার একটা চ্যাপ্টার আছে, যে বীজ বপন করার আগে কিছু জিনিসের দাম ঠিক করা হয়, আর বীজ তোলার পর কিছু জিনিসের দাম ঠিক করা হয়, এগুলো পড়বে তোমরা। ইন্ডিকেটিভ প্ল্যান বললাম যে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করে, মানে নিজের ক্ষেত্রে রাখে, আর কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট করে দেয়, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যান, যেটা আমাদের নীতি আয়োগ হচ্ছে, নীতি আয়োগ অনেক ক্ষেত্রে করে। এই দেখো দেওয়া আছে, দেখো ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, এগুলো সব সরকার দাম ঠিক করে, ঠিক আছে। আর কম্প্রিহেন্সিভ প্ল্যানিং কি, পূর্ণাঙ্গ পরিকল্পনা, মানে ভারত হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনার দেশ, পুরো পরিকল্পনা করে চলে। মানে 15 বছর, আগামী 15 বছর কি কি পরিকল্পনা করতে হবে, মানে কি করবে সেটা ভারতের রেডি আছে একদম, সেটাই বলছে। তেমন কিছু দরকার নেই, জাস্ট এটা কোশ্চেনটা কেমন ভাবে আসবে, যে ভারত নিচের মধ্যে একটি, তো সেইখানে লাগাতে হবে তোমাদের ইন্ডিকেটিভ প্ল্যানিং। বাংলাটা দেখে রাখো, ইঙ্গিতদায়ী পরিকল্পনা, তবে বাংলা মনে না রাখাই ভালো, তোমাদের ইচ্ছা মনে রাখতে পারো নাও রাখতে পারো, ইন্ডিকেটিভ প্ল্যানিংটা মনে রাখবে। হ্যাঁ, নেক্সট আসো। আচ্ছা, এইটা আমি বললাম, এইখানে দেখো লেখা আছে, এগুলো সব বাদ দাও, কিছু দরকার নেই। এইখানটা দেখো,
প্রবাহমান পরিকল্পনায় প্রতি বছর 3টি পরিকল্পনা তৈরি করা হয়। বার্ষিক পরিকল্পনা, আচ্ছা পরিকল্পনা কত প্রকারের হয় দেখো, একটা শুনবে অ্যানুয়াল প্ল্যান, মানে প্রতি বছর প্ল্যান করা হয়। আমি এই বছর তোমরা যেটা করেছো, আমি এই বছর এই করব সেই করব হ্যান করব ত্যান করব, যেটা কোনোটাই হয়তো হয় না বা হতে চাই না, অ্যানুয়াল প্ল্যান বার্ষিক পরিকল্পনা। আর কি হয় 5 বছরের জন্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দুটোকে বলা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। আর লং টার্ম প্ল্যান কি, 10, 15, 20 বছরের জন্য করা হলো, ঠিক আছে। এই শর্ট টার্ম প্ল্যান করা হতো প্ল্যানিং কমিশনে, আর লং টার্ম প্ল্যান করা হয় নীতি আয়োগে। এটা বললাম, এখানটা পড়ে নেবে। হ্যাঁ, জনতা সরকার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে শেষ হবার পূর্বেই বন্ধ করে দিয়ে, আচ্ছা প্রথম নয় এটা পঞ্চম, এটা পড়বে, এটা এখন দরকার নেই, নেক্সট পেজে যাই পড়াবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি একটু দেখে নিও। অর্থনৈতিক বিকাশ, স্বয়ং সম্পূর্ণতা, বেকারত্ব অপসারণ, মানে বলছে যে আগামী 5 বছর বা আগামী 5 বছর আমরা, বলে না নেতাগুলো, আগামী 5 বছর আমি সরকারে এলে 1 লাখ চাকরি দেব, সেটাই হচ্ছে বেকারত্ব অপসারণ। যে করছে তো, প্ল্যান তো করছে, এবার হবে কিনা সেটা জানা নাই, প্ল্যান তো করছে। দারিদ্র দূরীকরণ, আগামী 5 বছর আমি গরিবদেরকে 5 কেজি করে চাল দেবো, এটা দারিদ্র দূরীকরণ। এইভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ইনফ্লেশন ডিফ্লেশন, এটা একটা চ্যাপ্টার আছে, পড়াবো, বুঝে যাবে কি জিনিস। নেক্সট আসো, এই পাতাটা ইম্পর্টেন্ট, এই পাতাটা ইম্পর্টেন্ট। আচ্ছা এতদূর কারোর কোনো কোশ্চেন বলো, এতদূর কারোর কোনো কোশ্চেন? দোয়েল কি কোশ্চেন বলো, কোথায় ডাউট আছে বলো। হ্যাঁ স্যার, না স্যার। বিশ্বজিৎ কিছু বলো। পুনম চুপচাপ কেন, বুঝতে পারছো তো? আমি মাঝে মাঝে দেখবো এমনি করে যে কে ক্লাস করছে আর কে মিউট করে চালিয়ে দিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে ছাড়ো। দেখো এখানটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম পরিকল্পনা, প্রথম পরিকল্পনা কত সালে হয়? আচ্ছা 5 বছর, আমার কথাগুলো মাথায় আগে, 5 বছরের জন্য হবে। 1950 সালে প্ল্যানিং কমিশন গঠিত হলো, 1951 থেকে প্ল্যান স্টার্ট, মানে 51 থেকে 5 বছরের অবধি। তাহলে প্রথম পরিকল্পনা 51 থেকে 56, এগুলো বাদ তোমাদের জন্য, কিচ্ছু দরকার নেই, এইগুলো বাদ দেবে, বৃদ্ধি, প্রকৃত লাভ, কিচ্ছু দরকার নেই। প্রথম পরিকল্পনা 51 থেকে 56। আচ্ছা এটিকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। মানে হ্যারোড ডোমার মডেল মানে হ্যারোড একজন বিজ্ঞানী, ডোমার একজন বিজ্ঞানী।
হ্যারোড ডোমাল মডেলের উপর ভিত্তি করে এই প্ল্যান গঠিত করা হয়েছিল। সব বুঝবে কেন, কিসের জন্য। পরিকল্পনার শুরুতে কিছু দরকার নেই, এই লাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষি ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, সব প্ল্যান গুলোর, সব 5 ইয়ার প্ল্যান গুলোর, 12টা 5 ইয়ার প্ল্যান আছে তো, সব প্ল্যান গুলোর এক একটা ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয়। তেমনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগ্রিকালচারকে প্রাধান্য দেওয়া হয়, কৃষি ক্ষেত্রকে। যেমন সেকেন্ডে শিল্পায়ন, ইন্ডাস্ট্রিতে, বোঝা গেছে। যেমন সেভেনে কি হয়, কম্পিউটারকে মানে এমপ্লয়মেন্টকে প্রাধান্য দেওয়া হয়। এমনি ভাবে প্রতিটা প্ল্যানে প্রতিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা বানাতে পারো একটা লিস্ট। যেমন ফার্স্ট লিখলে এগ্রিকালচার, সেকেন্ড ইন্ডাস্ট্রি, এমনি ভাবে একটা নোটস বানিয়ে নিলে। ঠিক এখানে লেখা আছে, একসাথে লেখা আছে, ঠিক আছে। হ্যারোড ডোমার মডেল কোন প্ল্যান, পঞ্চবার্ষিকী প্রথম। কৃষিক্ষেত্র প্রাধান্য, এটাই আসে, কৃষিক্ষেত্রটাই আসে প্রথম, ঠিক আছে। নেক্সট সেকেন্ড, তাহলে 56তে শেষ হলো, 56তেই শুরু হবে, এটা ভুল করো না, হ্যাঁ। 57 থেকে কিন্তু নয়, 56 থেকেই শুরু হবে। 51 থেকে 56, 56 থেকে 61। এইটা আবার কে, পিসি মহালানবিস মডেলের উপর ভিত্তি করে, মানে মহালানবিস এটা দিয়েছিল, মানে এই রাখো তবে সাহায্য হবে। হ্যারোড ডোমার এই রাখো তো সাহায্য করবে। আচ্ছা, 51 সালে কি হয়েছিল, সবে সবে ভারত স্বাধীন হয়েছিল। 47 সালে ভারত সবে সবে স্বাধীন হয়েছিল। তাই পন্ডিত জওহরলাল নেহরু কি করছিলেন, যে দেশ চালানো তার কাছেও তো নতুন ব্যাপার। তাই তিনি তার বন্ধু, তিনি জানো যে তোমরা যে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ব্যারিস্টার ছিল, সবই জানো তোমরা, পন্ডিত জওহরলাল নেহরু। তো ইংল্যান্ডে তার বন্ধু ছিল হচ্ছে হ্যারোড আর ডোমার। তাদের থেকে সাহায্য নিত, যে বলো কেমন ভাবে দেশকে চালানো যায়, এই যায়। এরা ছিল এখানকার সায়েন্টিস্ট ইংল্যান্ডের, বোঝা গেছে। তাদের কাছ থেকে সাহায্য নিত, সেই জন্য তারা এই প্ল্যানটাকে সাজেস্ট করে যে এই প্ল্যানে এই রাখো, তোমার সাহায্য হবে, মানে ভালো হবে। মানে প্রথম প্ল্যানে তুমি এগ্রিকালচারকে প্রাধান্য দাও, তাও কারণ তোমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তোমাদের দেশে জমি বেশি, তো কৃষিকে প্রাধান্য দাও, এমনি বলেছিল। তেমন সেকেন্ডে পিসি মহালানবিস বলেছিল যে ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দাও, শিল্পায়নকে। কৃষি তো হলো, এবার শিল্প দেখো। বোঝা গেছে, শিল্পকে প্রাধান্য দাও, ইন্ডাস্ট্রি। শিল্প হলে কি হবে, এমপ্লয়মেন্ট হবে। এমপ্লয়মেন্ট হলে কি হবে, অনেক দেশ বাইরে থেকেও আসবে এখানে ইন্ডাস্ট্রি করতে, তো তোমাদের লাভ হবে আলটিমেটলি। এখান থেকে কি কোশ্চেন আসবে, জাস্ট প্ল্যান টার্মটা কত বছর ছিল, কখন থেকে কখন, আর কিসে প্রাধান্য দেওয়া হয়েছিল, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। বোঝা গেছে। সেকেন্ড 56 থেকে 51 ইন্ডাস্ট্রি। থার্ড 61 থেকে 66। আচ্ছা, থার্ডে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে থার্ডে একটা জিনিস দেখো, এইখানটা একটু 2.1%, 3.6% বাড়লো, 2 থেকে 3। 4.5, 4.3, ভুল দেওয়া আছে। 4.5, 4.7 হবে, এটাও বাড়লো, কিন্তু থার্ডে দেখো কমে গেল, 5.6, 2.8 কমলো কিনা। মানে এইগুলো হচ্ছে, মনে করেছিল যে আমাদের 2.1% বৃদ্ধি হবে, কিন্তু হয়েছে 3.6%। মানে আমার ভাবার থেকে বেশি হয়েছে, মানে আমার লাভ হয়েছে।
4.5 করেছিল, 4.7 হয়েছে, তাহলে লাভ হয়েছে। কিন্তু এখানে আমি ভেবেছিলাম 5.6% আমার লাভ হবে, মানে সুদ ভাবো না, ইন্টারেস্ট। আমি 5.6, 100 টাকা দিলাম কাউকে, তো 5.6% বাড়ি পরে আমি পাবো, তো আমি পেয়ে গেলাম 2.8%, মানে আমার লস হলো কিনা। তো থার্ড প্ল্যানটা কোশ্চেনটা এমনি ভাবে আসবে যে কোন পরিকল্পনায় বৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং প্রকৃত বৃদ্ধির মধ্যে বিস্তর পার্থক্য দেখা গেছিল। থার্ড, বা সহজ কথায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের সর্বাধিক ঘাটতি হয়েছিল, মানে লস হয়েছিল, বলবে থার্ড পয়েন্ট, থার্ড পরিকল্পনায়। ঠিক আছে, কেন বলতে পারো কেন? কারণ দেখো সালগুলো, দেখো ভারত চীন যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এবং প্রচন্ড খরা হয়েছিল, তার জন্য যা দেবো ভেবেছিল তার কম দিয়েছে, বা যা মার্কেট থেকে লাভ হবে ভেবেছিল তার কম হয়েছে, কারণ যুদ্ধ চলছে, ন্যাশনাল এমার্জেন্সি হয়ে গেছে, কোনো কিছুই চলছে না, সব লসে যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে না। বোঝা গেছে কেন? মনে করা হয়েছিল ভারতের অর্থনীতি টেক অফ স্টেজে প্রবেশ করেছে। টেক অফ স্টেজ, টেক অফ মানে কি? প্লেন থেকে টেক অফ, টেক অফ মানে কি? মানে চলতে চলতে উঠে যাওয়া, মাটি ছেড়ে উপরে উঠে যাওয়া, টেক অফ, সাকসেসফুলি টেক অফ বলে না পাইলট গুলো, মানে মাটি, প্লেনটা মাটির থেকে প্রচন্ড স্পিডে যেতে যেতে উপরে আকাশে উঠে, সেটা হচ্ছে টেক অফ। তাহলে এই হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, কিছুটা লাভ, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কিছুটা লাভ, এবং থার্ড 5 ইয়ার প্ল্যান ভেবেছিল যে কিছুটা লাভ হবে, কিন্তু হয়ে গেল লোকসান। টেক অফ স্টেজে প্রবেশ করেছে, টেক অফ হয়নি, প্রবেশ করেছে, আর মুখ থুবড়ে পড়লো, মানে প্লেনটা উড়তে উড়তে আবার যেয়ে পড়ে দিল। এটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, কোথায়? আহমেদাবাদে, আহমেদাবাদে, যেখানে সব লোকগুলো মরে গেছিল, রিসেন্ট ঘটনা, একদম 5-6 মাস আগে হবে। দেখেছিল একটা ঘরে যে মেরে দিয়েছিল, যে উড়তে উড়তে আবার নিচে নেমে গেল, একদম ঘরে যে কোনো একটা হসপিটাল ছিল মনে হয়, একদম সেম ওই ঘটনাটা, এই ফার্স্ট সেকেন্ড থার্ড ওই ঘটনাটা মনে রাখো, একদম অমনি। তাহলে এটাও আছে, টেক অফ স্টেজ কোন প্ল্যান? থার্ড প্ল্যান, ভেবেছিল হবে কিন্তু হয়নি। তাহলে 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, বাস অনেক হলো। এবার 3 বছর ছুটি দিয়ে দাও, আর প্ল্যান করতে পারছি না, অনেক প্ল্যান হয়ে গিয়েছে, খালি লস খেয়েছি, এই খেয়েছি হয়ে খেয়েছি, চল ছুটি দে। 3 বছর ছুটি কাটাইলো, 66 থেকে 69, যাকে বলা হয় প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে মানে পরিকল্পনা ছুটি, ছুটি 3 বছর, বুঝা গেছে? পরপর মুখস্থ রাখতে হবে, 51, 56, 56, 61, 61, 66, 66 থেকে 69 ছুটি। এবারে চলে আসো 69 থেকে 74, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে না। আচ্ছা, থার্ডটাই কেন মনে রাখলাম? 5.7%, 3.3%, এইটাও লস, কিন্তু 5.6 থেকে 2.8 হচ্ছে হিউজ লস। এটা একটু কম, কিন্তু এইটা অনেকটা লস, প্রায় 3%, আর এখানে 2%, ওই জন্য থার্ডটা কোশ্চেন আসে। চতুর্থ 69 থেকে 74। আচ্ছা, এইখানে যদি তুমি জিওগ্রাফি অ্যাড করো, ভূগোল যদি অ্যাড করো, তাহলে 66 একটা কোশ্চেন আছে, গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব, কোশ্চেন আছে সবুজ বিপ্লব কোন প্ল্যানে এসেছিল, সবুজ বিপ্লব কোন প্ল্যানে এসেছিল? অ্যান্সার হবে থার্ড 5 ইয়ার প্ল্যান, 1966 এসেছিল। ঠিক আছে, ভুল করো না, হ্যাঁ, 66 এসেছিল, থার্ড প্ল্যান দেবে। আচ্ছা, চতুর্থতে 69 থেকে 74,
আচ্ছা 69 সালে জানো বা জেনে রাখো 1969 সালে উনি 14টা ব্যাংক রাষ্ট্রায়করণ হয়, মানে ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, মানে সরকার নিজের হাতে নাই, আগে ছিল প্রাইভেট, সরকার নিজের হাতে নিল। যেমন এসবিআই, যেমন পিএনবি, যেমন ইন্ডিয়ান ব্যাংক, যেমন অন্ধ্র ব্যাংক, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইভাবে 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হলো। এটা বলেই দিই, 1969 সালে একবার ন্যাশনালাইজেশন হলো 14টা, 1980 সালে একবার ন্যাশনালাইজেশন হলো 6টা, মোট 20টা। তারপর মার্চ হতে হতে এট প্রেজেন্ট কতগুলো আছে? 12টা। খেয়াল রাখো, সরকারি ব্যাংক কতগুলো আছে ভারতে? 12টা। মার্জ হয়ে গেছে 20টার থেকে, মানে লসে চলছিল, পিএনবির সাথে মার্জ করে দিল, এবার ইন্ডিয়ান ব্যাংক মার্জ করে দিল, ইন্ডাস ইন্ড ব্যাংক মার্জ করে দিল, এইভাবে করতে করতে 12টাতে দাঁড়িয়েছে। গরিবি, আচ্ছা আরেকটা জিনিস আমি কোথায় কোশ্চেন দেখলাম একটা, যে 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? 64 সালে ইন্দিরা গান্ধী। কারণ 62 অব্দি জওহরলাল নেহরু, 64 অব্দি লাল বাহাদুর শাস্ত্রী, 64তে হলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী চলে এসছে 64 সালে। তাহলে 69 থেকে 74 কে প্রধানমন্ত্রী আছেন? ইন্দিরা গান্ধী। যা কাজ ইন্দিরা গান্ধী। তাহলে গরিবি হটাও স্লোগান দেওয়া হয় কোন প্ল্যানে? 4th প্ল্যানে, গরিবি হটাও, মানে গরিব মানুষ হটাও, গরিবি হটাও স্লোগানটা কোথায়? এখানেও একটা কোশ্চেন আছে, বলছি। গরিবি হটাও স্লোগান 4th প্ল্যানে দেওয়া হলো, এখানে একটা কোশ্চেন দেওয়া হলো। আর ইমপ্লিমেন্ট করা হলো কোন প্ল্যানে? ইমপ্লিমেন্ট মানে গরিবি হটাও স্লোগানটা দেওয়া হলো, যে গরিবি হটাও, আর এই কথাটাই, গরিবি হটাও কথাটাই প্ল্যানে রাখাও হলো, মানে আগামী 5 বছর আমরা গরিবি হটাবো। এটা কোন প্ল্যান? এটা হচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যান। বোঝা গেছে? আরেকবার বলছি, দেখো, জাস্ট স্লোগান দিয়ে ছেড়ে দেওয়া হলো কোন প্ল্যানে? গরিবি হটাও 4th প্ল্যানে। কিন্তু সেটা আমরা করব খাতাতে কলমে, সেটা ইনক্লুড করা হলো কোন প্ল্যানে? ফিফথ 5 ইয়ার প্ল্যানে। বোঝা গেছে এখানটা? এটা আসছে কিন্তু, গরিবি হটাও জাস্ট স্লোগান 4th, আর ইমপ্লিমেন্ট হচ্ছে 5th। আচ্ছা 5th দেখে নাও, 69 থেকে 74 4th, 74 থেকে, এখানে ভুল দেওয়া আছে, 74 থেকে 78 হবে, 74 থেকে 78 ফিফথ 5 ইয়ার প্ল্যান। 1974 থেকে 78 হচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, আচ্ছা এইটাই কোশ্চেন আসে যে ইনকমপ্লিট 5 ইয়ার প্ল্যান কোনটা? এটা হচ্ছে ফিফথ 5। আর 12টা কি ছিল? ওটা বন্ধই করে দেওয়া হলো, ওই জন্য ওটা ধরা হয় না। প্ল্যানিং কমিশন শেষই করে দেওয়া হলো, প্ল্যানিং কমিশন আর থাকলোই না, ওই জন্য ওটা ধরা হয় না। আর ফিফথটা হচ্ছে ইনকমপ্লিট, শেষ হওয়ার কথা কত সালে ছিল? 79, 74 থেকে 79, কিন্তু শেষ হয়ে গেল 78। কেন? ওই গল্পটা, যে 78 সালে এমার্জেন্সি চলছিল, 1975 থেকে এমার্জেন্সি চলছিল, তো তখন সরকার ভেঙে গেল 1977 সালে। সরকার ভেঙে কার সরকার এলো? মোরারজি দেশাই। নন ফ্রন্ট গভর্নমেন্ট বলা হতো তাদেরকে, নন ফ্রন্ট গভর্নমেন্ট, যেটা এখন বিজেপি গভর্নমেন্ট। বিজেপি গভর্নমেন্টের আগের নাম ছিল নন ফ্রন্ট গভর্নমেন্ট। তো তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম ভাজপা সরকার, প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পর কে এলো? চৌধুরী চরণ সিং, যিনি হচ্ছেন পার্লামেন্ট ফেস করেননি, মানে 6 মাসের আগেই আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় চলে এলো। মানে এমন একজন প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন না, চৌধুরী চরণ সিং।
হয়ে গেছিলেন। 6 মাসের মধ্যে হতে হতো পার্লামেন্টের মেম্বার, কিন্তু তিনি ছিলেন 5 months 20 days, তার মধ্যে তাকে উল্টি দেয়। তাহলে সরকার পড়ে যাওয়ার জন্য প্ল্যানটাও পড়ে গেছিল 4 বছরের জন্য। ঠিক আছে, এখানে লেখাই আছে দেখো, মুখ্য উদ্দেশ্য দারিদ্র্য দূরীকরণ, গরিবি হটাও, মানে ইমপ্লিমেন্ট। 20 দফা কর্মসূচি চালু করা হয়। 1978 সালে এই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হলো শুনে নিচ্ছ। আচ্ছা, 1 থেকে 5। আচ্ছা, তোমাদেরকে একটা কাজ দিই। তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট লিখবে, ফার্স্ট 5 year প্ল্যান, সাল লিখবে কোনখান থেকে কত দূর, আর এম লিখবে মানে লক্ষ্য। যেমন ফার্স্টের কি এগ্রিকালচার, সেকেন্ডের ইন্ডাস্ট্রি, দুটো বললাম, থার্ড ফিফথ, ফোর্থ আর ফিফথ লিখবে তো নিজেরা। বুঝা গেছে? মেন মেন এম যেটা পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে এমনি, যেমন এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ফার্স্ট সেকেন্ড, তেমন থার্ড ফোর্থ আর ফিফথ লিখবে তো। আর সালগুলো লিখবে, হ্যাঁ, মানে 51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, 66 থেকে 69, 69 থেকে 74, 74 থেকে 79। আর মাঝখানে অবশ্যই প্ল্যান হলিডে ঢোকাবে 1966, 69। ঠিক আছে, জাস্ট এম গুলো লিখবে তো, নিয়ে আমাকে নেক্সট দিন বলবে তো যে থার্ড ফোর্থ আর ফিফথ এর এম কি ছিল, মেন মেন এম। বোঝা গেছে? বলো, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে তো বলো। দোয়েল, মনীষা, নুপুর, রাধা, বিশ্বজিৎ, পুনাম, কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো তো সব? এসএসসি তে আসবেই একটা কোশ্চেন এখান থেকে। আর 5 year প্ল্যানের এমই আসবে, কোন 5 year প্ল্যানে এটি গ্রহণ করা হয়। পড়ে নিও, হ্যাঁ, পিডিএফটা। ঠিক আছে, এত দূর থাক তাহলে। আর কালকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, চিন্তা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স অনেকদিন হয়নি, কালকে পেয়ে যাবে। ঠিক আছে, যাও যাও।